নমস্কার। আধ্যাত্মিক জ্ঞানের সাগরে জ্ঞানের সন্ধানকারীদের দ্য সিক্রেট অফ লাইফ চ্যানেলে আমি স্বাগত জানাই। আমাদের পূর্বপুরুষরা মানবজাতির উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যে অমৃত আবিষ্কার করে গেছেন, প্রকৃতি দেবী আমাদের প্রকৃতির মধ্যে উন্নতির যে চাবিকাঠি রহস্য লুকিয়ে রেখেছেন, সেসব বিষয় নিয়েই আমরা চর্চা করব এই চ্যানেলে। আমরা শুরু করব অ্যাস্ট্রাল ট্রাভেলের মতন বিষয় থেকে। যদি কারোর কোনো প্রকার অসুবিধা হয় কিছু বুঝতে, তাহলে চ্যানেলে দেওয়া ফেসবুক লিঙ্কে সরাসরি যোগাযোগ করতে পারেন আরও গভীর চর্চা করার জন্য। অ্যাস্ট্রাল ট্রাভেল বিষয়টা কি আর এর সত্যতা কতটা, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের অনেক গভীরে যেতে হবে। অ্যাস্ট্রাল ট্রাভেল মানে শরীরের বাইরে ভ্রমণ, এটা তো সবাই জানে, কিন্তু কিভাবে, এই বিষয়ে কতজন জানে আমার সন্দেহ আছে। সেটা যে কোনো বিদ্যা আয়ত্ত করতে গেলে আগে সে বিষয়ে গভীর অবধি জানতে হবে। তাই আমি চেষ্টা করব কিছু অল্প কথায় প্রাথমিক জ্ঞান দিয়ে শুরু করতে, যাতে প্রথম থেকেই একটা হালকা নলেজ আমাদের মধ্যে বা ধারণা আমাদের মধ্যে হয়ে থাকে। কিছু সিনেমা যা এই অ্যাস্ট্রাল ট্রাভেলকে ঘিরে তৈরি করা হয়ে এসছে, আমি তার নাম বলছি, আপনাদের যদি মনে হয় আপনারা দেখতে পারেন। যেমন ধরুন ইনসেপশন 2010, এখানে স্বপ্নের প্রকৃতি, স্বপ্নের সৃষ্টি, স্বপ্নের মধ্যে কী কী করা পসিবল তার উপর অনেকটা আইডিয়া দেওয়া আছে। সেম দ্য সিক্সথ সেন্স 1999, ব্রাজিল 1985, লুসিড 2006, টোটাল রিকল 1990, Jacob Letters 1990, The Science of Sleep 2006, Altered State 1980, Dreamscape 1984, What Dream May Come 1998, The Butterfly Effect in the Dreams 1999। তো এরকম আরও অনেক আছে যা এই বিদ্যাকে বেস করে বা এই অ্যাস্ট্রাল ট্রাভেলের ধারণাকে বেস করে তৈরি করা মুভি। তো আপনারা দেখতে পারেন, একটা হালকা আইডিয়া পাবেন যে ড্রিমসে কী কী করা সম্ভব, বা অ্যাস্ট্রাল ট্রাভেল দিয়ে বা লুসিড ড্রিমে আমরা কী কী করতে পারি। দেখবেন অনেকের এমন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যা আপনার কাছে অবিশ্বাস্য, কিন্তু তবুও ঘটনাটি বাস্তবে। যেমন কেউ বলল সে হয়তো একটি ভূত বা অস্বাভাবিক কিছু দেখেছে, বা কেউ এমন এক স্বপ্ন দেখেছে যা বাস্তব বলে মনে হয়েছিল। মানে যখন তিনি স্বপ্ন দেখছেন তখন তার কাছে স্বপ্নটা যেন স্বপ্ন নয়, বাস্তব ঘটনা, কিন্তু যেই স্বপ্ন ভাঙল সে বুঝল যে স্বপ্ন দেখছিল। আমি আরও যদি খুলে বলি, তাহলে ধরুন আপনি স্বপ্নটাকে এতটা বাস্তবিক ভাবছিলেন যে আপনি ধরুন কিছু কারোর থেকে পান, আর আপনি স্বপ্নে দেখতে পাচ্ছেন যে সে আপনাকে সেটা দিচ্ছে, এবং তখন আপনি সেটাকে একদম বাস্তব ভেবে নিয়ে এগোচ্ছেন। তো সকালবেলা উঠে দেখলেন না আমি তো স্বপ্ন দেখছিলাম, এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম টাইপের কিছু। মানুষের প্রায় প্রতিদিন এরকম বহু ধরনের স্বপ্নের অভিজ্ঞতা হয় যা তারা ব্যাখ্যা করতে পারে না। অনেক মানুষের জন্য সেই ঘটনা জীবন পরিবর্তন করতে পারে, আবার কিছু আছে যাদের মনে পড়ে না তারা কি দেখেছিল, অথবা তাদের সেই জগৎ সম্পর্কে কোনো ধারণা না থাকায় তাদের সেরকমভাবে ব্যাপারটা ভাবায় না। পৌরাণিক কাহিনী, লোককাহিনী এবং অতীতের রেকর্ডগুলি যদি আমরা দেখি, পুরনো ইতিহাস যদি আমরা পড়ি এসব বিষয়, তো এটা বুঝতে পারি যে তখন মানুষের কাছে অলৌকিক শক্তির ক্ষমতা এবং অভিজ্ঞতা দুটোই ছিল। এমনকি প্রাগৈতিহাসিক যুগের গুহা, বিভিন্ন মন্দিরের দেওয়ালে খোদাই করা পেন্টিংগুলো তার প্রমাণ দেয় যে মানুষের পরকালের উপর পূর্ণ আস্থা ছিল। আমি ইতিহাসের কিছু সর্বশ্রেষ্ঠ মনীষীগণদের নাম বলছি যারা মন প্যারানর্মাল সম্পর্কে অনেক খোঁজ করেছেন। যেমন গ্রিক দার্শনিক প্লেটো স্বপ্নের প্রকৃতির খোঁজ করেছিল। আইজ্যাক নিউটন অ্যালকেমির গুপ্ত বিষয় নিয়ে খোঁজ করেছিল। আমরা অ্যালকেমি বিষয়টা কোনো একটা অন্য ভিডিওয়ে নিশ্চয়ই বলবো, এখানে জাদুকরী উপাদান প্রচুর আছে। তো যাই হোক, নেক্সট হচ্ছে সেন্ট থমাস, যিনি আত্মার প্রকৃতি নিয়ে খোঁজ করেছিলেন। দার্শনিক উইলিয়াম জেমস মনস্তাত্ত্বিক গবেষণায় যোগদান করেছিলেন। এমনকি লাইট বাল্বের উদ্ভাবক টমাস আলভা
যিনি তৈরি করতে চেয়েছিলেন একটি ডিভাইস যা মৃতদের সাথে কথা বলতে পারে। এছাড়া পদার্থবিদ ডেভিড বোহাম, স্টিফেন হকিং, উইলিয়াম টিলার এনারা অনেক পরীক্ষা করেছেন কিভাবে এবং কেন অলৌকিক ঘটনাগুলো ঘটে তা ব্যাখ্যা করার জন্য। এমনকি ডক্টর মাইকেল পার্সেঞ্জারের মতন স্নায়ুবিজ্ঞান গবেষকরা চেতনার প্রকৃতি নিয়ে পরীক্ষা করেছেন। প্যারানর্মাল, প্যারা একটা ল্যাটিন শব্দ যার অর্থ বেমন বা ব্যতীত। সো প্যারানর্মাল মানে বিয়ন্ড নর্মাল, অর্থাৎ যা আমরা আমাদের 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করি তার সাথে বিষয়টা মেলে না, এবং প্রকৃতি ও বিজ্ঞানে আমরা যে নিয়মগুলো পালন করি তা সেটা অনুসরণ করে না। অলৌকিক অভিজ্ঞতা বা ঘটনা কি? অলৌকিক অভিজ্ঞতা এবং ঘটনাগুলো অসাধারণ বিস্ময়কর। যেমন ধরুন দেবদূত, পরী, ভ্যাম্পায়ার, পেতনি, অশুভ আত্মা বা কোনো রকম রাক্ষসের বা যাই হোক, যেগুলো আমরা অলৌকিক বা গল্পকথায় শুনে থাকি, মানে মোটামুটি এমন কোনো চরিত্র যা অলৌকিক ঘটনা থেকে শুরু হয় এবং ভয়ঙ্কর বিষয়ে রূপ পায়। আমাদের সমাজ, সংস্কৃতি এবং প্রযুক্তি পরিবর্তিত হওয়ার সাথে সাথে ব্যাখ্যাগুলোর পরিবর্তন হয়েছে। আমাদের পূর্বপুরুষরা অদৃশ্য রাজ্যের অনেক কাছাকাছি পৌঁছেছিল। যখন জীবন সহজ ছিল না, তারা প্রতিদিন অন্যান্য বাস্তবতা অনুভব করেছে। যখন রাত নেমে আসতো, অন্ধকার হতো ঘন, শান্ত, তখন ভূতের মতন অস্বাভাবিক জিনিসগুলো দেখা সহজ ছিল। রাত আলোকিত রাখতে তাদের বিদ্যুৎ ছিল না, যোগাযোগ করার কোনো ব্যবস্থা, মিডিয়া বা ভ্রমণ করা তখন এসবের তখন জায়গা ছিল না। তো তখন তাদের কাছে সূক্ষ্ম জিনিসগুলো লক্ষ্য করার জন্য সময় ছিল, যা তাদের সাধারণ ইন্দ্রিয়ের বাইরে নিয়ে যেতে পারত। তারা অদৃশ্য রাজ্যকে সাধারণ জীবনের সম্প্রসারণ হিসাবে গ্রহণ করতে পেরেছিল। আর আজ আমরা ক্রমাগত ব্যস্ত, জেগে ওঠার সময় থেকে বিছানায় যাওয়া পর্যন্ত পৃথিবীতে সারাক্ষণ শব্দ, আলো, সারাক্ষণ টেলিভিশন আছে আমাদের কাছে, ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, সেলফোন আছে। আমরা আজ প্রযুক্তি আর বিজ্ঞান দ্বারা শাসিত, কিন্তু আজও আমাদের কাছে সেই অলৌকিক ক্ষমতা আছে যা আমাদের পূর্বপুরুষদের ছিল। যেহেতু এই ঘটনাগুলো বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সুন্দরভাবে খাপ খায় না, তাই অনেকেই আছে যারা মনে করে যে এসবই বিভ্রম সৃষ্টি করছে, এরকম কোনো ঘটনা বা এরকম কোনো বিষয়ের অস্তিত্ব নেই। বাট বিশ্বাস করুন, এই প্রত্যেকটি বিদ্যার অস্তিত্ব আছে। স্বপ্ন প্রায় উদ্ভট এবং বুদ্ধিহীন বলে মনে হয়। স্বপ্ন একটি গোপন কোডেড ভাষা। একবার আপনি যদি আপনার স্বপ্নকে ডিকোড করতে পারেন, তাহলে সমস্ত ধরনের লুকোনো বিষয় আপনি জানতে পারবেন। যে কেউ আপনার নিজের স্বপ্ন দ্রুত ডিকোডিং করতে পারে। আমি কিভাবে সেই স্বপ্নগুলোকে ডিকোড করতে হবে বা ডিকোড করা সম্ভব তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আমার জানানো টিপসগুলোকে ফলো করবেন, তারপর চেষ্টা করবেন অনুশীলন করার পরে আমার মনে হয় সফলতা আপনি পাবেন। স্বপ্ন আপনাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে সাহায্য করে। জীবনের পরিস্থিতি মোকাবেলা করা যায় কিভাবে তার নিদর্শন দেখতে সাহায্য করে। মিশরীয়রা এবং মেসোপটেমিয়ানরা স্বপ্নকে তাদের নিজস্ব সংস্কৃতিতে অনুশীলন করত। তারা স্বপ্নকে সত্যের একটি রেভেলেশন বলে মনে করত। তারা মনে করত দেবতারা একজন ব্যক্তিকে স্বপ্নে নির্দেশন দেবেন এবং তাকে তাদের অনুসরণ করতে হবে, অন্যথায় সে দুর্ভোগের শিকার হতে পারে। আমরা আলেকজান্ডার দ্য গ্রেটকে সবাই চিনি, যিনি ভূমধ্যসাগরের চারপাশে বহু দূরে গ্রিক সাম্রাজ্য তৈরি করেছিল। কিংবদন্তি অনুসারে আলেকজান্ডার ছিলেন অর্ধ দেবতা
অর্ধ মানুষ, এবং তার জন্ম স্বপ্নের জাদু দ্বারা সাজানো হয়েছিল। আলেকজান্ডারের মা গ্রিক রানী অলিম্পিয়াসকে প্রথম নেকটেনবো স্বপ্ন দেখায় যে মিশরীয় দেবতা আমুন তাকে একটি দেবতাপুত্র গর্ভে বহন করতে উপদেশ দিচ্ছে। এদিকে নেকটেনবো অলিম্পিয়াসের স্বামী ম্যাসেডনের রাজা ফিলিপির কাছে অন্তঃপুত্রে একটি বাজ পাখিকে পাঠান, যে ঘুমন্ত ফিলিপির কাছে গিয়ে তাকে স্বপ্ন দেখতে বলে যে অলিম্পিয়াস একটি সন্তানের জন্ম দিতে চলেছে, যে দেবতার পুত্র। জাদু সফল হয়েছিল এবং অলিম্পিয়াস গর্ভবতী হয়েছিল। আলেকজান্ডারের জন্ম হয়েছিল তাকে অর্ধেক গ্রিক এবং অর্ধেক মিশরীয় দেবতা বলে বিশ্বাস করা হতো। স্বপ্নের জাদু প্রকৃতপক্ষে অনুশীলন তখন করা হয়েছিল, এবং তখনকার লোকেরা বিশ্বাস করত যে দেবতা তৈরি করা যেতে পারে স্বপ্নের মাধ্যমে। মহান গ্রিক দার্শনিক স্বপ্নের প্রতি অনেক মনোযোগ দিয়েছিলেন। প্লেটো বিশ্বাস করতেন যে সত্য দেখার জন্য স্বপ্ন নিয়ন্ত্রণ করা যেতে পারে। নিয়ন্ত্রণ একটি ধার্মিক জীবনের নেতৃত্ব থেকে এসেছে। অ্যারিস্টটল প্লেটোর ছাত্রদের একজন। সেই সময় প্রচলিত স্বপ্নের জ্ঞান থেকে তিনি বলেছিলেন স্বপ্নগুলি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাধারণ অভিজ্ঞতার ফল। রোমান দার্শনিক সিসরো তিনি বলেছেন যে ঈশ্বর সত্যি আমাদের আসন্ন ঘটনা সম্পর্কে সতর্ক করতে চেয়েছেন স্বপ্নই দ্বারা। স্বপ্ন আক্ষরিক অর্থে খ্রিস্ট ধর্মের জন্মদান দিয়েছেন এবং প্রাথমিক বিকাশকে আকার দিয়েছেন। যিশুর জন্ম স্বপ্নের দ্বারাই হয়েছিল। স্বপ্নেই না মাদার মেরিকে ভগবান উপদেশ দিয়েছিল। যিশুর জন্মের পর তার পিতা জোসেফকে রাজা হেরোদের অভিযান এড়াতে মিশরে পালিয়ে যাওয়ার জন্য স্বপ্নেই সতর্ক করা হয়েছিল। এরকম অনেক ঘটনা যিশুর জীবনে ঘটেছিল যা স্বপ্নের দ্বারা ছিল। স্বপ্ন হলো মহাজাগতিক চেতনার অভিজ্ঞতা, যার মধ্যে মহাবিশ্ব প্রকাশিত হয়। সময় এবং স্থানের সীমানা অদৃশ্য। স্বপ্নদ্রষ্টা অতীত এবং ভবিষ্যৎ দেখতে এবং উপলব্ধি করতে পারেন। তিনি ভৌত জগতের বাইরে অন্যান্য রাজ্যে ঘুরে বেড়াতে এবং ঐশ্বরিক এবং সমস্ত জিনিসের সাথে গভীরভাবে সংযুক্ত করতে পারেন। কিছু প্রশ্ন যা সাধারণভাবে আমাদের মনে আসে, যেমন মানুষ কি প্রতিদিন স্বপ্ন দেখে? বৈজ্ঞানিক গবেষণা ইঙ্গিত করে যে কিছু ব্যতিক্রম ছাড়া সবাই স্বপ্ন দেখে প্রতি রাতে। অল্প সংখ্যক মানুষ যারা তাদের মস্তিষ্কের ক্ষতি সাধন করেছে, তাদের স্নায়ুতন্ত্র ও ইন্দ্রিয়ের উপর যে প্রভাব, তাতে তারা ঠিক মতন ঘুমাতে পারে না, তারা স্বপ্ন দেখতে পারে না। কেন স্বপ্নগুলো মনে রাখা কঠিন? খাদ্য এবং ওষুধ ঘুমের ধরনকে প্রভাবিত করে, এর ফলে স্মরণ করার ক্ষমতাকেও প্রভাবিত করে। এছাড়া মস্তিষ্কের প্রাকৃতিক রাসায়নিক পদার্থ যা ঘুমের সময় স্মৃতিশক্তি কমিয়ে দেয়, এই কারণে আমরা স্বপ্ন মনে রাখতে পারি না। এছাড়া আমরা স্বপ্ন মনে রাখার জন্য ট্রেন নই, তাই আমরা স্বপ্ন মনে রাখতে পারি না। সবাই কি রঙিন স্বপ্ন দেখে? প্রায় ৭৫% লোক রঙিন স্বপ্ন দেখে। নারীরা রঙিন স্বপ্ন পুরুষদের চেয়ে বেশি দেখে। প্রাথমিকভাবে রঙিন স্বপ্ন এবং মাঝে মাঝে কালো সাদা স্বপ্ন দেখা অস্বাভাবিক নয়। স্বপ্ন কতক্ষণ ধরে দেখা যেতে পারে? বেশিরভাগ স্বপ্ন খুব ছোট, আধা মিনিট থেকে শুরু করে 1 বা 2 মিনিট পর্যন্ত দীর্ঘ। কিছু স্বপ্ন 15 থেকে 20 মিনিট পর্যন্ত চলতে পারে। নারী পুরুষ কে ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখে। নারীর স্বপ্নগুলোতে সংলাপ, সামাজিক যোগাযোগ, আবেগ, বেশিরভাগ এইসব নিয়েই পরিপূর্ণতা পায়। আবার পুরুষদের স্বপ্নের মধ্যে কাজ, সংলাপ, অপ্রয়োজনীয় বিষয় এসব স্থায়ী পায়। মহিলাদের স্বপ্নগুলি প্রায়শই ঘরের মধ্যে স্থাপন হয় এবং পুরুষদের স্বপ্নগুলো বেশিরভাগই বাইরের জগতে নিয়ে হয়। যারা এই ভিডিও শুনছেন তারা এই মুহূর্তে একটি দৃশ্য কল্পনা করুন। চোখটা বন্ধ করুন। আপনি আপনার বিছানায় শুয়ে, চোখ বন্ধ, সারা শরীর শিথিল।
এবং আপনি সম্পূর্ণরূপে সজাগ। কয়েক মিনিট পরে আপনি অনুভব করতে পারছেন আপনার সারা শরীর ভারী এবং অসাড় হয়ে আসছে। বেশ কিছু সময় অতিক্রম করার পরে আপনি আপনাকে ভাসমান অবস্থায় অনুভব করতে পারছেন এবং আপনি আপনার শরীর ছেড়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছেন। আপনি এখন আর আপনার বিছানায় বা আপনার শরীরের মধ্যে নেই, বরঞ্চ শরীর এবং বিছানা থেকে কয়েক ফুট উপরে ভাসমান অবস্থায় আপনি নিচের দিকে তাকালেন। নিচের দিকে তাকিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার শারীরিক শরীর আপনার বিছানার উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আপনি শান্ত, শিথিল এবং সম্পূর্ণরূপে জাগ্রত। আপনি শান্তির এক আনন্দদায়ক সংবেদন অনুভব করছেন, কারণ আপনি এখন আপনার শারীরিক শরীর থেকে বন্ধনহীন। আপনি এখন মুক্তির এক অসাধারণ আনন্দের অনুভূতি অনুভব করছেন, যা এর আগে কখনো হয়নি। আপনি ঘরের চারপাশে তাকালেন, দেখলেন সব কিছুতেই প্রাণ আছে। সব কিছু যেন ঝকঝক করছে, সব কিছু থেকে একটা আলো প্রকাশ পাচ্ছে। সেটা দেয়াল হোক বা আপনার আলমারি কিংবা আপনার বসার টেবিল, যাই হোক। এরপর আপনার কোনো বিদেশে থাকা বন্ধুর কথা মনে করে তাকে গিয়ে একবার দেখে আসার কথা মনে হল। ঠিক তখন আপনি ধীরে ধীরে ছাদ বের করে আকাশের দিকে উঠতে শুরু করলেন। এখন আর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না, কোনো শক্ত পদার্থ আপনাকে আটকাতে পারবে না, কারণ এখন আর আপনি ভৌত জগতের সাথে জুড়ে নেই। আপনি ধীরে ধীরে উপরে উঠে আপনার বাড়ি ধীরে ধীরে ছোট হতে হতে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর বিশাল বিশাল সমুদ্রগুলো এখন গ্রামের শান্ত পুকুরের মতন লাগছে। আপনি আপনার বন্ধুর সাথে দেখা করার কথা ভাবলেন, আর তৎক্ষণাৎ সাদা মেঘের মধ্যে দিয়ে চিন্তার গতিতে আপনার বন্ধুর বসবাস করা দেশে পৌঁছে গেলেন। সেখানে তখন দিনের আলো। খুব পরিষ্কারভাবেই আপনি দেখতে পেলেন আপনার বন্ধু তার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। পরনে তার সাদা জামা আর কালো প্যান্ট, আর যা কিছু আপনার প্রয়োজন আপনি সব লক্ষ্য করলেন। চিন্তা নেই, আপনার বন্ধু আপনাকে দেখতে পারবে না, কারণ আপনি শরীর নিয়ে সেখানে উপস্থিত নয়। সেখানে উপস্থিত আপনার অবচেতন মন। কিছুক্ষণ পর আপনার মনে হলো এবার আপনার ফিরে যেতে হবে। ঠিক তখন আপনি আপনার শরীরের কথা ভাবলেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই আপনি আপনার শরীরে ফিরে এলেন। ধীরে ধীরে নিজেকে শরীর সাথে মিলিয়ে নিলেন এবং ঘুমিয়ে পড়লেন। সূর্যের প্রথম আলো আপনার জানলা দিয়ে যখন আস্তে আস্তে শুরু করলো আসা, আপনি কাল রাতে করা এক দুঃসাহসিক ঘটনার সাক্ষী হয়ে ধীরে ধীরে চোখ খুললেন। সবার আগে সেই বন্ধুকে ফোন করলেন, জানালেন কাল রাতে আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন। আর ঠিক সেই সময় আপনার বন্ধু আপনাকে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তুমি যা বললে সেগুলোই কালকে হয়েছে। রহস্যময় বিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে। অ্যাস্ট্রাল ট্রাভেলের উত্তেজনাপূর্ণ জগতে আপনাকে স্বাগত, যাকে আউট অফ বডি ট্রাভেলও বলে মানুষ জানে। অ্যাস্ট্রাল প্রজেকশন এমন এক শিক্ষা যা বিগত কয়েক দশক ধরে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এটা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের চেতনা অস্থায়ীভাবে ভৌত শরীর ত্যাগ করে সর্বত্র ভ্রমণ করতে পারে, বিশেষ করে যখন তার ভৌত শরীর স্থির এবং নিষ্ক্রিয় থাকে। এর ফলে দৈহিক দেহ ছাড়া অন্য উপায় এবং দৈহিক ইন্দ্রিয় ছাড়া অন্য দৃষ্টিকোণ দিয়ে জগৎ পর্যবেক্ষণ করা সম্ভব হয়। আমরা মাঝে মধ্যে স্বপ্ন দেখি, আবার অনেকে বলেন তারা স্বপ্ন দেখেন না। ব্যাপারটা হলো, স্বপ্ন আমরা সকলেই দেখি। কিছু স্বপ্ন মনে থাকে, আবার কিছু স্বপ্ন ঘুম থেকে উঠে মনে থাকে না, কারণ স্বপ্নগুলো
সবই আমরা অবচেতন অবস্থায় দেখি। আমরা মনে রাখার জন্য প্রপারলি প্রশিক্ষিত নই। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই বিদ্যা আবিষ্কার হয়েছিল। প্রাচীন মিশরীয় পুরোহিতরা সূক্ষ্ম দেহের অস্তিত্ব নিয়ে সচেতন ছিলেন এবং তারা এই বিদ্যাকে কা নামে চিনতেন। তারা অনেক মন্দির এবং ভবনে পাথরের দেয়ালে খোদাই করে শিলালিপিও অঙ্কন রেখে গেছেন, যেখানে দেখানো হয়েছে মানবদেহ তার ভৌত শরীর ত্যাগ করছে। তিব্বতীরা বাদ্র শরীরে বিশ্বাস করত, যার অর্থ জীবিত অবস্থায় দেহ ত্যাগ করতে পারা। তাদের মতে বাদ্য শরীর ইচ্ছার দ্বারা পরিচালিত হতে পারে। প্রাচীন গ্রিকরা মানুষের দৈত্য শরীর বলে বিশ্বাস করত। প্লেটো, হেরোদোটাস, ক্লাজমেন এরকম বেশ কয়েকজন দার্শনিক এ বিষয়ে অনেক বই লিখেছেন। যেহেতু গোপনে মধ্যযুগের সময় এই বিদ্যা অধ্যয়ন করা হয়েছিল, তাই সাধারণের জন্য উপলব্ধ ছিল না, আর সে কারণেই শরীরের বাইরে ভ্রমণের বিপদ নিয়ে বিভিন্ন অসত্য পৌরাণিক কাহিনী ছড়িয়ে পড়েছে, যা আজও অব্যাহত রয়েছে। অ্যাস্ট্রাল ট্রাভেল সাধারণত দু ধরনের, এক অচেতন বা স্বতঃস্ফূর্ত এবং দুই সচেতন বা নিয়ন্ত্রিত। অচেতন বা স্বতঃস্ফূর্ত ট্রাভেল যে কোনো সময় হতে পারে, যেমন আরাম করার সময়, ঘুমানোর সময়, অসুস্থতার সময়, দুর্ঘটনার সময় বা ধ্যানের সময়। কিন্তু বেশিরভাগ স্বপ্ন নয় অসম্পূর্ণ অথবা মনে থাকার নয়। সচেতন বা নিয়ন্ত্রিত, আমরা এটাই শিখব কিভাবে সচেতনতার সাথে শরীরের বাইরে ভ্রমণ সম্ভব। এবার আমরা জানব এনডিই অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সটা কি? নিকট মৃত্যুর অভিজ্ঞতা একজন মানুষের দুর্ঘটনার কারণে অথবা হার্ট ফেলের কারণে হয়ে থাকে। মানুষ যখন মৃত্যুর সাথে ঘনিষ্ঠভাবে বেঁচে থাকে, তখন সেই অভিজ্ঞতাকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বলে। যাদের এই অভিজ্ঞতা হয়েছে তারা সাধারণত শরীরের বাইরে থাকাকালীন গুঞ্জন বা বাজনার শব্দ শুনতে পেয়েছে, কিংবা কোনো অন্ধকার সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলার দৃশ্য দেখতে পেয়েছে, বা মৃত প্রিয়জনদের সাথে দেখা হওয়া, সুন্দর কোনো দৃশ্য, অনেক রঙের বর্ণমালা এবং স্নেহপূর্ণ আকর্ষণীয় আলোর একটা দ্বীপ বা প্রদীপের মতন একটা আলোর শুধু ছটা। এই সংক্ষিপ্ত অভিজ্ঞতার পর তাদের বলা হয় যে এই দিকে থাকার সময় এখনও আসেনি, আর সেই মুহূর্তে তারা শারীরিক শরীরে আবার ফিরে আসে। রেমন্ড মুডি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স গবেষণার পথ প্রদর্শক। তার বেস্ট সেলিং নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের ওপর লেখা লাইফ আফটার লাইফ এই বইটা বেস্ট সেলিংয়ে অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি এমন অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছেন যারা দুর্ঘটনার পর পুনরায় জীবিত হয়েছিল। তাদের সাথে কথা বলে তিনি মৃত্যুর অভিজ্ঞতার এক আদর্শ সংস্করণ একত্রিত করেছিলেন, আর তাই বইতেই তিনি লিখেছেন। কোনো মানুষ এই অভিজ্ঞতার পূর্ণ বর্ণনা করতে পারেননি, তবে অনেকের বর্ণনার সাথে অনেকের বর্ণনার মিল পাওয়া গেছে। সাধারণ বর্ণনাগুলো ঠিক কীরকম? যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে তারা যে বর্ণনাগুলো দিয়েছে, তো ঠিক এরকম বর্ণনা দিয়েছে। একজন মানুষ মারা যাওয়ার আগে যে শারীরিক কষ্টের পর্যায়ে পৌঁছায়, তখন সে এক অস্বস্তিকর শব্দ শুনতে শুরু করে, যেমন কোনো রিং বা গুঞ্জনের শব্দ, যা ধীরে ধীরে উচ্চ পর্যায়ে পৌঁছায় এবং একই সাথে নিজেকে একটি দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে খুব দ্রুত গতিতে ছুটতে অনুভব করে। তার নিজের শরীরকে সে দূর থেকে দেখে, যেন তিনি একজন দর্শক। কিছুক্ষণ পরে সে নিজেকে এবং তার এই অস্বাভাবিক অবস্থার সাথে মানিয়ে নেয় বা অভ্যস্ত হয়ে পড়ে। তারপরে তিনি লক্ষ্য করেন তার একটি শরীর অলরেডি আছে, তবে তা ভিন্ন প্রকৃতির। তারপরে শীঘ্রই অন্য ঘটনাগুলো ঘটতে শুরু করে, যেমন যারা পূর্বে মারা গেছেন সে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যারাই হোক, তাদের এক প্রেমময় উষ্ণ আত্মা আলোর সত্তা হয়ে সামনে উপস্থিত হয়
এই আত্মা অমৌখিকভাবে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন, সাথে তার জীবনের মূল্যায়ন করতে তার জীবনের প্রধান ঘটনাগুলির একটি প্যানোরামিক প্লেব্যাক দেখিয়ে তাকে উত্তর খুঁজতে সাহায্য করে। কোনো কোনো সময় তিনি নিজেকে এক ধরনের বাধা বা সীমানার কাছে আসতেও দেখেন। দৃশ্যটি পার্থিব জীবন এবং পরবর্তী জীবনের মধ্যবর্তী সীমাকে প্রতিনিধিত্ব করে। তারপরে তিনি দেখতে পান যে তাকে পৃথিবীতে ফিরে যেতে হবে, এখনও তার পরলোক গমনের সময় হয়নি। তিনি চান ফিরতে বা না চান, তাকে তার শরীরে জোর করেই ফিরে আসতে হয়। তাকে তার শারীরিক দেহের সাথে পুনরায় মিলিত হয়ে জীবনযাপন করতে হয়। পরে সে অন্যদের বলার চেষ্টা করে, কিন্তু তাতে তার এই অস্বাভাবিক পর্বগুলো বর্ণনা করার কোনো মানব শব্দ খুঁজে পায় না, আর কাউকে বললেও তারা উপহাস করতে পারে, এই ভেবে আর বলা হয়ে ওঠে না। এই এনডিই এবং অ্যাস্ট্রাল প্রজেকশনের সমান্তরালগুলি লক্ষণীয়ভাবে একই রকম। 4 লক্ষের বেশি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সে একটি সমীক্ষা করার পর অন্যান্য প্রমাণের সাথে এটা বোঝা যায় যে আত্মার মৃত্যু হয় না। মনে প্রশ্ন আসতে পারে অনেকের যে স্বাভাবিকভাবে যে সচেতন অ্যাস্ট্রাল প্রজেকশন শিখতে কতক্ষণ লাগে। যেহেতু প্রত্যেকেরই প্রাকৃতিক ক্ষমতা এবং দক্ষতার বিভিন্ন স্তর রয়েছে, তাই প্রত্যেকের জন্য কোনো নির্দিষ্ট সময়কাল নেই। কারোর 2 থেকে 3 দিন লাগে, কারোর 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। তবে রবার্ট ব্রুস এবং ব্র্যান্ড মার্ফি মাস্টারিং অ্যাস্ট্রাল প্রজেকশন 90 ডে গাইড টু আউট অফ বডি এক্সপেরিয়েন্স বলে একটি বই এবং তার সাথে কিছু ইকুইপমেন্ট দেন, যাতে 90 দিনে আপনি লুসিড ড্রিম শিখতে সক্ষম হন। আমরা আমাদের পরবর্তী সিরিজে এটা নিয়ে আলোচনা করব। আজ আমরা কিছু বেসিক প্রণালী শিখব, যাতে অ্যাডভান্স লেভেলে গিয়ে সুবিধা পাওয়া যায়। আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আত্মা যে রাজ্যগুলোয় ভ্রমণ করে সেই রাজ্য বা স্তরগুলোর বিষয়ে জেনে নেব। সাধারণত আদিবিদ্যাবিদ এবং জাদুবিদরা বিশ্বাস করেন যে আমাদের অস্তিত্বে 7টি স্তর আছে। প্রথম স্তর শারীরিক, যা গ্যাস, খনিজ পদার্থ থেকে শুরু করে উদ্ভিদ, প্রাণী, মানব ইত্যাদি, মানে এক কথায় সমস্ত ভৌত পদার্থ নিয়ে তৈরি। দ্বিতীয় স্তর অ্যাস্ট্রাল। এই স্তর সাধারণত ইমোশনাল স্তর বলেও পরিচিত। এই স্তরে সমস্ত আশা, আকাঙ্ক্ষা দৃশ্যে পরিণত হয়। এই স্তরটি বিকৃত, এখানে পৌরাণিক প্রাণী, এমনকি পৌরাণিক কাহিনীও খুঁজে পাওয়া যায়। এই স্তরে 1 ঘন্টা অতিবাহিত মানে শারীরিক স্তরে 1 মিনিটের সমান। তৃতীয় স্তর মানসিক। এই স্তরে আপনার সমস্ত চিন্তা ভাবনাগুলো বাস্তবে উদ্ভাসিত হয়। চতুর্থ স্তর বৌদ্ধ। এই স্তরে শান্তি, স্নেহ এবং প্রেম নিয়ে পূর্ণ, তাই বেশিরভাগ মানুষ এই স্তর অবধি পৌঁছাতে সক্ষম হয়। পঞ্চম স্তর আধ্যাত্মিক। এই স্তরে সাধারণের পৌঁছানো প্রায় অসম্ভব। একজন মানুষের ব্যক্তিত্ব এই স্থানে অস্তিত্বহীন। ষষ্ঠ স্তর মান্দিক। এই স্তরে সবকিছুর একটি অংশ। লোক কথায় আছে, এখানে অনেক প্যারাডক্স একসাথে বাঁধা আছে। আর অন্তিম সপ্তম স্তর আদি। এই স্তর ব্যাখ্যার বাইরে, এখানে সম্পূর্ণ একাগ্রতার রাজত্ব। এই স্তরে পৌঁছানো মানে সর্বোচ্চ স্তরে পৌঁছানো। অ্যাস্ট্রাল ট্রাভেল করার আগে নিজেকে যেভাবে প্রস্তুত করতে হবে, আমি সে বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমাদের প্রথম সিরিজের শেষ করব। পরবর্তী সিরিজে আমরা একটা একটা করে সজাগ নিদ্রায় যাওয়ার রাস্তাগুলো আলোচনা করব। তবে তার আগে 7 দিন আপনারা নিজের সময় মতন এখন যা যা বলবো তা প্র্যাকটিস করে নিজের বেস তৈরি করুন। মানুষের সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় অ্যাস্ট্রাল ট্রাভেলের সময় ভয়। যে কোনো ধরনের ভয় কাটিয়ে ওঠার খুব কার্যকরী উপায় হলো নিরাপত্তা নিশ্চিত করা। আমি সুরক্ষিত এবং আমি নিরাপদ, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, এই কথাটি রোজ ঘুম থেকে ওঠার পর থেকে আরম্ভ করে ঘুমাতে যাওয়ার আগে অবধি নিজের মনকে বারবার শোনাতে থাকুন। মনে রাখবেন, আপনি নিজে আপনার ভয়ের সৃষ্টিকর্তা, তাই আপনাকেই তার মোকাবেলা করতে হবে।
অ্যাস্ট্রাল প্রজেকশন বয়স, জাত, সামাজিক বা ধর্মীয় পটভূমির ওপর নির্ভর করে না। যে কেউ এই বিদ্যা অনুশীলন করতে পারে এবং আয়ত্ত করতে পারে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যেতে পারে। শরীরের বাইরে অন্বেষণ আমাদের শারীরিক ইন্দ্রিয়ের সীমার বাইরে অভিজ্ঞতা এবং অন্বেষণ করার অন্যান্য সুযোগ এনে দেয় এবং আমাদের অস্তিত্ব সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করার ক্ষমতা দেয়। আমরা আমাদের অতীত জীবন বোঝার মাধ্যমে নিজেদের সম্পর্কে জানতে ও শিখতে পারি। অতীত জীবনের প্রভাব আমাদের বর্তমান মনস্তাত্ত্বিক জীবনের গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই অবচেতন স্মৃতিগুলো কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। এমনকি আমরা আমাদের জন্মের উদ্দেশ্য স্মরণ করতে পারি, যা আমাদের জন্মের আগেই ধার্য ছিল। এই তথ্যগুলো আমাদের নিজেদেরকে ভালোভাবে জানতে, নির্দিষ্ট ট্রমাগুলো কাটিয়ে উঠতে, নির্দিষ্ট কিছু অসুস্থতা নিরাময় করতে এবং আমাদের সার্বজনীন মনোভাব প্রসারিত করতে, মহাবিশ্বের সাথে এক হয়ে আনন্দিত হতে সাহায্য করতে পারে। যেমন আমাদের মহাবিশ্বে আকাশের সীমা নেই, অ্যাস্ট্রালেও আকাশের সীমা নেই। তাই আমরা নীল আকাশের উপরে উড়তে পারি, বাতাসের মধ্যে দিয়ে পিছলে যেতে পারি, এমনকি বেলুনের মতন ভাসতেও পারি। আমরা আমাদের শহরকে পাখির চোখের দৃষ্টি দিয়ে দেখতে পারি, পাহাড় থেকে ঝাঁপ দিতে পারি, মহাকাশের যে কোনো গ্রহ বা স্বর্গীয় স্থানে বহু দূরের ছায়াপথ অন্বেষণ করতে পারি। আমরা এই গ্রহের যে কোনো স্থানে যেতে পারি, সমুদ্রের তলায় ডুব দিয়ে সাঁতারও কাটতে পারি। আমরা জীবন মৃত্যুর রহস্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি। নিয়মিত অ্যাস্ট্রাল ট্রাভেল মানুষের অলৌকিক এবং মানসিক ক্ষমতা বাড়িয়ে দেয়। একবার আমরা সচেতনভাবে আমাদের অশারীরিক আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারলে সীমাহীন জ্ঞান আনলক করতে পারি। শরীরের বাইরে অভিজ্ঞতা আমাদের পুরনো মানসিক অশান্তি এবং অভ্যাস থেকে মুক্ত করতে পারে। আমরা আমাদের প্রিয়জনদের সাথে দেখা করতে পারি, যারা শারীরিক সমতল ত্যাগ করেছেন অলরেডি। এখানে একটা বিষয় যে আমাদের চেতনা আমাদের দেহের বাইরে থাকতে পারে, তার মানে চেতনার শারীরিক মৃত্যু হয় না। যখন আমরা দেহের বাইরে স্পষ্ট নিজেদেরকে দেখতে পারি, তখন বুঝতে পারি যে মৃত্যুর অস্তিত্ব নেই। আর এই বিশ্বাস মৃত্যু ভয়কেও দূর করে। অ্যাস্ট্রাল ট্রাভেল দেখা, শেখা বা করার জন্য প্রথম বাধা হিসাবে সামনে আসে ভয়। একটু আগে আমি বলেছি, দৈহিক শরীর থেকে বিচ্ছেদ হওয়ার ভয়। অনেকে মনে করেন অ্যাস্ট্রালে তাদের জন্য কিছু খারাপ আত্মা অপেক্ষা করছে, তারা তাদের দেহ দখল করে নেবে বা তারা আর তাদের দেহে ফিরে আসতে পারবে না। বিশ্বাস করুন, এসব আপনার মনের ভয় বা কল্পনা। আপনাকে এই ভয়ের ওপর কাবু পেতে আপনাকেই ব্যবস্থা করতে হবে। এরকম কিছু ঘটে না। আপনি যে ভয় প্রজেক্ট করার সময় পেতে পারেন, সেটা আপনি আপনার মনের মধ্যে নিয়েই আপনি প্রজেক্ট করছেন, তাই আপনার সামনে সেটা ভয় হয়ে আসছে। সেই ভয়গুলোর বাস্তব রূপ আপনার সামনে এই জন্যই আসতে পারছে, কারণ মন কল্পনা করে নিচ্ছে যে এরকম ভয় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি না চাইলেও আপনার শরীরে আপনাকে ফিরে আসতে হবে। অ্যাস্ট্রাল ট্রাভেল আপনি করার সময় এটা মাথায় রাখুন যে আপনি না চাইলেও আপনাকে আপনার শরীরে ফিরে আসতে হবে। কারণ অ্যাস্ট্রাল ট্রাভেল করার সময় শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছেদ হয় না। সময় না হলে কারোরই মৃত্যু সম্ভব নয়। মনে রাখবেন, এমন কিছু নেই যা আপনাদের বা আমাদের শরীরের বাইরে থাকাকালীন কোনো ক্ষতি করতে পারে। অ্যাস্ট্রাল ট্রাভেলের অনুশীলন শুরু করতে কিছু শর্তাবলী মেনে চলুন। খেয়াল রাখবেন, অনুশীলন শুরু করার আগে আপনার মূত্রথলি খালি করুন। সোজা ভাষায় বাথরুম করে নিন, না হলে এই ধরনের বিভ্রান্তি আপনাকে বিভ্রম করবে। আপনার একটি নিরিবিলি ঘরের প্রয়োজন, গোলমাল ও কোলাহলহীন। আপনি সেরকম কোনো জায়গা বেছে নিন। ঢিলেঢালা পোশাক পরিধান করুন, যাতে প্রজেক্ট করার সময় আপনি স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারেন। কোনো ঘড়ি বা গয়না পরে থাকলে তা খুলে রাখুন, এগুলো আপনাকে মনোনিবেশ করতে অসুবিধা হতে পারে। অনুশীলনের কম করে 3 ঘন্টা আগে ভাজা খাবার, মাংস বা অ্যালকোহল এড়িয়ে চলুন। পেট ভরে খাবার খেয়ে অনুশীলন করবেন না, এতে আপনার অ্যাস্ট্রাল ট্রাভেল করার সুযোগ কম হয়ে যাবে। এরপর আপনাকে মনকে জাগ্রত করতে হবে। মনকে জাগ্রত করার রাস্তা আমি বেসিক যতটা বলা উচিত, যতটা বলা যায় ততটাই বলছি।
7 দিন এইভাবেই আপনি অনুশীলন করুন। 7 দিন বাদে অ্যাডভান্স আমরা শুরু করব, যে এরপরে অ্যাডভান্স লেভেলে আমরা কী করব। 7 দিন কি সুবিধা হলো, অসুবিধা হলো, কোথায় আটকালেন, আমাকে কমেন্টে জানাবেন। অ্যাডভান্স লেভেলে আমরা প্রায় 70 ধরনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, যেখানে নির্দিষ্টভাবে কীভাবে কোনো জায়গায় যাওয়া যায়, কিভাবে কোনো টার্গেট নিয়ে আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবো, এবং আর কি প্রক্রিয়ায় আমরা নিজেকে শরীর থেকে আলাদা করতে পারবো, আত্মাকে শরীর থেকে আলাদা করতে পারবো, সেই নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে নেক্সট ভিডিওয়ে কথা বলবো। এই ভিডিওতে বেসিক যেটা প্রয়োজন আছে সেটা বলছি। সেটা হচ্ছে, যারা বসে প্র্যাকটিস করবেন, তারা যেখানে বসে প্র্যাকটিস করবেন বা যেখানে বসে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে চাইছেন, অনুশীলন করার পূর্বে সেখানে আপনি এখন থেকে 7 দিন প্রত্যেক দিন ওখানে বসবেন এবং ওখানে কোথায় কি আছে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বারবার দেখবেন, এবং রাত্রিবেলা ওখানে বসে কোথায় কি আছে বা শুয়ে কোথায় কি আছে মনে করার চেষ্টা করবেন, যাতে 7 দিন বাদে আপনার মনের মধ্যে প্রত্যেকটা জিনিস কোথায় কী আছে যেন থাকে। মাথায় তো থাকবেই, আমি মনের কথা বলেছি, প্রত্যেকটা জিনিস মনে যেন থাকে, কোথায় কী আছে, কিভাবে আছে। এমনভাবে ওর সাথে মনে করুন যে আপনি টেবিলটা একটা আত্মা, এবং তার সাথে আপনার আত্মার মিলন ঘটছে, অর্থাৎ একে অপরকে ভালোভাবে চিনে যাচ্ছেন। এই জিনিসটাকে করার চেষ্টা করুন 7 দিন। আর যারা শুয়ে প্র্যাকটিস করবেন, তারা একটা কমফোর্টেবল জায়গা বেছে নেবেন, গায়ে অবশ্যই একটা চাদর চাপা দিয়ে নেবেন, কারণ শরীর শিথিল হবে এবং ঠান্ডা অনুভব হবে আপনার। তো সেক্ষেত্রে এরপরে শুয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাসটাকে ভালো করে ফোকাস করবেন এবং চেষ্টা করবেন ফিল করতে গিয়ে নিঃশ্বাসটা আপনার পায়ের শেষ প্রান্তে, অর্থাৎ আঙুলের ডগায় গিয়ে ধাক্কা খাচ্ছে। এইটাকে বোঝার চেষ্টা করবেন যে সারা শরীরের মধ্যে থেকে আপনার নিঃশ্বাস বায়ু বয়ে গিয়ে পায়ের নখের উপরে ধাক্কা মেরে আবার ফিরে আসছে। এটা করার সময় খেয়াল রাখবেন বা খেয়াল করবেন যে আপনার শরীর ধীরে 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 শিথিল হচ্ছে এবং ভারী হচ্ছে। প্রথমে পায়ের পাতা, তারপরে পায়ের পাতার উপরের অংশ, তারপরে হাঁটু, তারপরে হাঁটুর উপরের অংশ উরু বা তারপরের উপরের অংশ কোমর, এভাবে ধীরে 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 ভারী হয়ে আসছে। একটা সময় এরম আসবে যে আপনার গায়ে কোনো জায়গায় যদি মশা বা কেউ মনে হয় যে কিছু আছে, একটুখানি হাত দিয়ে সরিয়ে নিই, দেখবেন আপনার হাত উঠতে ইচ্ছা করছে না বা উঠতে চাইবে না, এত ভারী হয়ে যাবে। তো এই জিনিসটাকে আপনারা 7 দিন প্র্যাকটিস করুন, যাতে আপনার শরীরটাকে, মনকে জাগ্রত রেখে শান্ত এবং শিথিল করে ফেলতে পারেন। যেটা মনের মধ্যে নিয়ে করবেন সেটা হচ্ছে, আপনি শরীর থেকে বেরোবেন এবং ঘরের চারপাশে ঘুরে আবার আপনার শরীরে প্রবেশ করে যাবেন। এর বাইরে কোনো চিন্তা ভাবনা এখন রাখবেন না। সেকেন্ড হচ্ছে, ঘরে অল্প আলো জ্বালিয়ে, যদি রাত্রিবেলা প্র্যাকটিস করেন তাহলে অল্প কোনো আলো জ্বালিয়ে প্র্যাকটিস করবেন, কারণ যদি কোনো কারণে অবচেতন মন শরীরের বাইরে বেরোয় এবং অন্ধকার দেখে, সে ভয় পেয়ে যেতে পারে যখন আপনি কন্ট্রোল করছেন, এছাড়া নয়। তো সেই জন্য আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া শরীর থেকে আত্মাকে বের করার আরও একটা দুটো প্রসেস আমি বলে দিচ্ছি। যেমন ধরুন, আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করার সময় বা মুহূর্তে একটি কম্পন অনুভব করবেন। অনেকের হয়ে থাকে এই কম্পন, বাট বুঝে ওঠে না কেন করে। সেটা হচ্ছে, আত্মা আর শরীর যখন আলাদা হওয়ার চেষ্টা করে তখন শরীরে একটা কম্পনের সৃষ্টি হয়, যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, এটা শরীরের অন্তর থেকে হয়। আপনার শরীর দেখলে মনে হবে না যে আপনি কাঁপছেন, বাট ভেতর থেকে একটা তরঙ্গ প্রবাহিত হয় এবং কাঁপুনি হয়, যেন মনে হয় কেউ চেপে ধরে রেখেছে, আপনি বেরোনোর চেষ্টা করছেন আর বেরোতে পারছেন। তো এই মুহূর্ততে আমরা অনেকে ভয় পেয়ে যাই এবং ওই অবস্থায় নিজেকে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি এবং জেগে সেই সাধারণ জীবনে ফিরে আসে। এরকম কোনো ঘটনা যদি ঘটে, কখনোই করবেন না। আপনি শান্ত হয়ে যাবেন, লড়াই করার কোনো প্রয়োজন নেই নিজের শরীরের সাথে। আপনি একদম অ্যাস্ট্রাল ট্রাভেলের
করার মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনার আত্মা আপনার শরীর ছাড়তে প্রস্তুত, সেই সময় ঘটনাটা ঘটে। তো আপনি তার জন্য প্রস্তুত থাকবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকম কোনো ঘটনায় যে আপনাকে ক্ষতি করতে পারবে। বেসিক লেভেল আপনারা 7 দিন প্র্যাকটিস করুন, অ্যাডভান্স লেভেল 7 দিন বাদে আমরা ধীরে ধীরে এগোবো, যাতে একটা সুন্দর লুসিড ড্রিম আপনি দেখতে পারেন এবং যে উদ্দেশ্য নিয়ে লুসিড ড্রিমটা দেখা, সেই উদ্দেশ্য পূরণ করতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওয়।